সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু উদ্যোগ নিয়েছিলেন, যেগুলো মানুষের নজর কেড়েছিল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড। প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে এগুলো ছিল নির্বাচনী অঙ্গীকার। সঙ্গে ছিল সারা দেশে 25 কোটি গাছ লাগানো আর 20,000 কিলোমিটার খাল খননের ঘোষণা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করছেন, এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ আগে কোনো সরকার নেয়নি। বিশ্লেষকরাও এই উদ্যোগগুলোকে ইতিবাচক বলছেন। অধ্যাপক মাহবুবুল্লাহ প্রথম আলোকে বলেছেন, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে সরকার যে তা পালনে আন্তরিক, সেটা প্রমাণ করার প্রয়োজন আছে। সেদিক থেকে সরকার ধন্যবাদ ও প্রশংসা পাবে, কিন্তু উদ্বোধন আর বাস্তবায়ন এক জিনিস নয়। মাঠ পর্যায়ে এসব কর্মসূচি প্রত্যাশিত গতিতে এগুচ্ছে কিনা, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। বিএনপি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন নিয়োগ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বদল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, দুটো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ উঠছে। সিটি কর্পোরেশনগুলোতে দলের নেতাদের প্রশাসক বানানো হচ্ছে। এগুলো দেখে সাধারণ মানুষ কি ভাবছে? ভাবছে, এই ছবিটা তো আগেও দেখেছি, শুধু দলের নামটা বদলেছে। বিশ্লেষকরা বলছেন, এই নিয়োগ সংস্কৃতি সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করছে। যে মানুষগুলো জুলাইয়ের রাস্তায় নেমেছিল পরিবর্তনের জন্য, তারা এই পরিবর্তন দেখতে চায়নি। এখানেই আসল সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের মূল আবেগ ছিল রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা। এই দাবিগুলো নিয়ে রক্ত ঝরেছিল রাস্তায়। বিএনপিও এই সংস্কারের পক্ষে ছিল, কিন্তু অন্তত নির্বাচনের আগে। কিন্তু ক্ষমতায় এসে চিত্র পাল্টাতে শুরু করেছে। সরকার জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন আর বিচার ব্যবস্থা সংক্রান্ত কিছু অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। সমালোচকরা বলছেন, এই প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি স্বাধীন করার বদলে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বজায় রেখেই সংশোধনের চেষ্টা চলছে। গুমের বিষয়টা আরও স্পর্শকাতর। গণ অভ্যুত্থানের অন্যতম বড় আবেগ ছিল গুম হওয়া মানুষের পরিবারগুলোর কান্না। সরকার শুরুতেই বলেছিল, গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশটি নির্ধারিত সময়ে সংসদে অনুমোদন হয়নি। এখনো পুরনো আমলাতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টা চলছে। স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী এপ্রিলে সংবাদ সম্মেলন করে বলেছেন, 16টি অধ্যাদেশ যেগুলো সংসদে অনুমোদন হয়নি, সেগুলো আরও যাচাই বাছাই করে পরে আনা হবে। কিন্তু কবে আনা হবে সেটার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশনের কার্যকারিতা, দুদক সংস্কার, এসব বিষয়ে বিএনপি আসলে আগের অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটা এখন মানুষের মাথায় ঘুরছে। তার কথায়, যেভাবে বিষয়গুলো এগিয়েছে তাতে মানুষের মনে আস্থার চির ধরেছে। এটা শুধু দেশের বিশ্লেষকরাই বলছেন না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গত 23 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে সরাসরি সতর্ক করা হয়েছে, বিএনপি যদি অর্থবহ সংস্কার থেকে পিছিয়ে আসছে বলে মনে হয়, তাহলে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি সংসদের বাইরে ও ভিতরে সোচ্চার হয়ে উঠতে পারে। তারা সমর্থকদের রাজপথেও নামাতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান আরও কড়া ভাষায় বলেছেন, বর্তমান সরকারের প্রথম কিছুদিনের কার্যক্রম দেখে মনে হচ্ছে সেই পুরনো বন্দোবস্তেরই অনুসরণ চলছে। তার মন্তব্য ছিল, সরাসরি এভাবে চললে এই সরকার কতদিন টিকবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। মানুষ হয়তো আর 17 বছর অপেক্ষা করবে না। সম্প্রতি যে ঘটনাটা সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর হয়ে উঠেছে, সেটা হলো জ্বালানি সংকট। পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, লোডশেডিং। সারা দেশের মানুষ ভুগছে, কিন্তু সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? বলা হলো জ্বালানির কোনো সংকট নেই। মানুষ পাম্পে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, আর সরকার বলছে সংকট নেই। এই ফারাকটা মানুষের বিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখানে সরকারের যোগাযোগ কৌশলেই বড় ভুল হয়েছে। এই সংকটের পেছনে আগের সরকারের নীতিগত ব্যর্থতা আছে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব আছে, এগুলো সত্য কথা। কিন্তু সেটা মানুষকে খোলাখুলি বললে মানুষ বুঝত। বরং সংকট অস্বীকার করে সরকার নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন, জরুরি সংকটগুলো নিয়ে সরকারকে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণকে খোলাসা করলে সরকারের প্রতি জন আস্থা বাড়বে। ভেতরের চিত্রটাও পরিষ্কার নয়। একাধিক সরকার ও দলীয় সূত্র বলছে, মন্ত্রিসভায় সমন্বয়ের ঘাটতি স্পষ্ট।
কাকে কোন মন্ত্রণালয় দেয়া হবে সেই সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়েও দলের ভেতরে প্রশ্ন আছে। কাউকে কাউকে এমন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যা নাকি তাদের নিজেদেরও অবাক করেছে। এক মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টা তিনজন একসঙ্গে। এখনো প্রকাশ্যে দ্বন্দ্ব হয়নি, কিন্তু এই কাঠামো সামনে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে জটিলতা তৈরি করবে বলেই আশঙ্কা। একজন প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়াকে বিশ্লেষকরা দেখছেন তাৎক্ষণিক সমাধান হিসেবে, যা আসলে পরিকল্পনার দুর্বলতারই ইঙ্গিত। বিএনপির দলীয় কার্যক্রমও প্রায় স্থবির। সরকার গঠনের পর থেকে তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন আর জাতীয় দিবসে কিছু অনুষ্ঠান, এটুকুই। সংস্কার আর সংকটের পাশাপাশি অর্থনীতির চাপও কম নয়। সামনে জাতীয় বাজেট, কিন্তু রাজস্ব আহরণ আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই দিকেই লালবাতি। সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। বিশ্বব্যাংক, IMF বা অন্য দাতা সংস্থার কাছ থেকে দৃশ্যমান কোনো আর্থিক সহায়তার আশ্বাস এখনো নেই। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ছোট ছোট ইস্যু থেকে শুরু হলেও সাধারণ মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। বিশ্লেষকদের আশঙ্কা, এই বহুমাত্রিক অস্বস্তির ধাক্কা শেষ পর্যন্ত বিএনপিকে রাজনৈতিকভাবে ভোগাতে পারে। সরকার মাত্র 2.5 মাসের। এই অল্প সময়ে সব সমস্যার সমাধান হবে না, এটা সত্যি। প্রশাসনের দলীয়করণের যে গভীর শিকড়, সেটা রাতারাতি উপড়ানো যাবে না, এটাও সত্যি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাদামাটা চালচলন আর আন্তরিকতা অনেকেই স্বীকার করছেন, কিন্তু সমস্যা হলো সেই আন্তরিকতার ছাপ এখনো প্রশাসন ও মাঠ পর্যায়ে পড়েনি। আর জুলাই অভ্যুত্থানের পর যে মানুষগুলো ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা অপেক্ষা করতে শুরু করেছে। কতদিন অপেক্ষা করবে, সেটাই এখন আসল প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এখনো সময় আছে। সরকার যদি সংস্কারের দ্বিধা কাটিয়ে সংসদে কার্যকর আইন আনতে পারে, জনগণের সঙ্গে সৎভাবে কথা বলতে পারে, নিয়োগে স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে এই 2.5 মাসের ক্ষত সারানো অসম্ভব নয়। কিন্তু পুরনো পথে হাঁটলে পরিণতিও পুরনোই হবে।